ওয়েলকাম টু পায়েল অ্যান্ড উত্তম ট্যুর ব্লগ। আজকে আপনাদের সামনে একদিনে ঘোরার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে যখন আমরা মানকর এসে পৌঁছালাম, মানকর থেকে আমাদের লজে আসতে বেশ অন্ধকারের মধ্যে দিয়ে আসতে হয়েছে। রাস্তায় আলোর ব্যবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু রাস্তাঘাট খুব ভালো। আমি সেই অন্ধকারের মধ্যে চারপাশটা দেখছিলাম, চারিদিকে হুহু ধানি জমি, খেতি জমি। যদি কেউ গ্রামের স্বাদ নিতে চান, তাদের জন্য ভালকি মাচান কিন্তু একটা খুব সুন্দর জায়গা। আজকে সকালে 8 ডিসেম্বর আমরা ঘুরতে বেরিয়েছি ভালকি মাচান গ্রামে। সেই গ্রামের একটা ক্ষেতের পাশে দাঁড়িয়েই ছবি তুলছি। এটা সর্ষে ক্ষেত, এখন জাস্ট সর্ষে ফুল বেরিয়েছে। আরো যখন ঠান্ডাটা পড়বে এইগুলো কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। পুরো চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা, ধুধু প্রান্তর। খুব সুন্দর জায়গা হচ্ছে এই ভালকি মাচান গ্রামটা। আমরা এখন যে গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে অরণ্য সুন্দরী ভালকি মাচান প্রজেক্ট। এই গেস্ট হাউসটার বিশেষত্ব এই যে এই গেস্ট হাউসের চারিদিকে জঙ্গল, ভালকি মাচান জঙ্গল, সুন্দর পাখির আওয়াজ, কোনো কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধতার মধ্যে। এখানে এসে আপনারা থাকতে পারবেন, পিকনিক করতে পারবেন, খুব ভালো লাগবে। আরও ভালো, ভেতরে যে একটা বিশাল বড় পুকুর আছে, আর পুকুরের চারিদিকে হাঁটতেও খুব সুন্দর লাগবে। গতকাল আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা এসে মানকর পৌঁছেছিলাম সন্ধ্যা 7টা নাগাদ। মানকরে আমরা রাত্রে ছিলাম মৎস্য দপ্তরের রেস্ট হাউসে। স্টেশন থেকে রেস্ট হাউস পর্যন্ত টোটো ভাড়া পড়েছিল 150 টাকা। ভালকি মাচান ফরেস্টে ঘুরছি, আর এই ভালকি মাচান ফরেস্টের প্রথম মাচান, যেটা রাজেদের তৈরি, সেই মাচানের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছি। কত দিনের পুরানো জানা নেই, তবে ড্রাইভার দাদার থেকে শুনলাম এটা নাকি আরো অনেক বড় ছিল, এখন ভেঙে ভেঙে এইটুকু সাইজে হয়ে গেছে। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু শুধু স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে আছে না, এর একটা বিশেষ জিনিস আছে, আপনাদের দেখাই, আসুন ভেতরে। এখন এর ওপর দিয়ে একটা লোহার আস্তরণ ফেলে দিয়েছে, ফাঁকা ফাঁকা আছে, জালনার মতো দেখতে। এটা হচ্ছে সুড়ঙ্গ। এখানে লোক পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্যই হয়তো এই আস্তরণটা ফেলে দিয়ে এখানে কভার করা আছে। এই সুড়ঙ্গ, তলা থেকে সুড়ঙ্গ, আর ওপর থেকে এই মাচানের, খুব সাবধানে, মাচানের এই ওপরে কিন্তু রাস্তা করা আছে। এখান থেকে হয়তো কোনো আগুন টাগুন জ্বালানো হতো, উপর থেকে ধোঁয়াটা বেরাতো, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা সুড়ঙ্গ। কতটা ডিপ, ডিপটা এখনো, নিচটা বেশ অন্ধকার, বোঝা যাচ্ছে ডিপ আছে, কিন্তু ওপাশ থেকেও একটা রাস্তা চলে গেছে, সুড়ঙ্গের ওই নিচটাতে নেমে ডান দিক দিয়েও একটা রাস্তা কিন্তু চলে গেছে, বোঝা যাচ্ছে, জানো তো। আর এই যে ওপর থেকে যে খোলা জায়গাটা একদম ওপরে উঠে গেছে, পুরো ওপরটাই খোলা, আর ওই ওপর থেকে কিন্তু সূর্যের আলোটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ভালকি মাচান ঘুরতে আসতে গেলে আপনাদের কিন্তু ওই পাহাড় বা নদী এইসব কিছু দেখতে পাবেন না। যেটা দেখতে পাবেন সেটা হলো ভরে ভরে সবুজ, সুন্দর খালি মাঠ, যেগুলো ধান কেটে ফেলা হয়েছে, এখন ওখানে সবজি চাষ করা হবে, তারপরে সর্ষে গাছ লাগানো হবে, আর একটু শীত পড়লে সেগুলো তো খুবই ভালো দেখা যাবে। আর বড় বড় পুকুর, জল ভর্তি, টলমল করছে জলে জলে পুকুরগুলো। আর আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে ফুটে রয়েছে এখন শালুক ফুল, চারিদিকে গোলাপি গোলাপি, দারুণ সুন্দর লাগছে। কিন্তু ভালকি মাচান থেকে আমরা এখন যাচ্ছি ইছাই ঘোষের দেউল দেখতে। পুরো দিনটি ঘোরার জন্য 1600 টাকায় আমরা একটা গাড়ি বুক করেছিলাম। ভালকি মাচান থেকে ইছাই ঘোষের দেউল আসতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। এখন আমরা চলে এসেছি ইছাই ঘোষের দেউল। ইছাই ঘোষের দেউল হচ্ছে 16শ শতাব্দীতে নির্মিত। স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি ইছাই ঘোষ স্বপ্নাদেশ পেয়ে, দেবী ভগবতী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিল। এটি হচ্ছে এখানকার সর্বপ্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির। মন্দিরের ভেতরটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে একটা খুব বড় শিবের লিঙ্গ রয়েছে,
পুজো হয় নিয়মিত। আর এখানে গেটে তালা মারা আছে, ভেতরে ঢোকা যাবে না। ওপরটা কিন্তু মানে একদম গম্বুজের মতো উপরে উঠে গেছে। অজয় নদীর তীরে অবস্থিত বর্তমানে এই মন্দিরটি এএসআই এর তত্ত্বাবধানে আছে। এই মন্দিরটির পাশে একটি পার্কও আছে, দেউল পার্ক নামে পরিচিত। ইচ্ছা হলে ওখানে ঘুরে আসতে পারেন। ইসাই ঘোষের দেউল ঘুরে আমরা চলে আসলাম ভালকি গ্রামের সব থেকে সুন্দর লবণধার আর্ট ভিলেজে। এই গ্রামের বৈশিষ্ট্য এটাই যে প্রত্যেক কটা গ্রামের বাইরের দেওয়ালে সুন্দর করে আলপনা আঁকা রয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি অন্নপূর্ণা মন্দিরের সামনে। মন্দিরের দেওয়ালেও খুব সুন্দর আলপনা করা। মন্দিরটা এখন বন্ধ আছে, বাকি গ্রামটা একটু ঘুরে দেখছি। এই লবণধার আর্ট ভিলেজটি পূর্ব বর্ধমানে অবস্থিত এবং শান্তিনিকেতন থেকে খুব বেশি দূরে নয়। শান্তিনিকেতন থেকে শিল্পীরা এসে এইখানকার মাটির দেওয়ালগুলিতে তাদের শিল্পকলা ফুটিয়ে তুলেছে। অনেক পুরনো মন্দির না? কতদিনের পুরনো মন্দির হবে? হ্যাঁ, 800 100। লবণদার আর্ট ভিলেজে ঘুরতে ঘুরতে একটা বাড়ির মন্দিরে এসেছি। দূর থেকে দেখছিলাম, দেখে মনে হলো অনেক দিনের পুরনো মন্দির। তাই মাসিমার সাথে একটু কথা বলেছিলাম। মাসিমা জানালো যে এই মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো মন্দির। আর মন্দিরের চারিপাশে কিন্তু সুন্দর ফুল গাছ লাগানো, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর মাসিমাকে একটু জিজ্ঞাসা করব যে কিসের কি ঠাকুর আছে এখানে? নারায়ণ আর মহাদেব। পুজো হয়ে গেছে? ও ব্রাহ্মণ পুজো করে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালেই বিভিন্ন রকম শিল্পকলা ফুটে উঠেছে। লবণধার আর্ট ভিলেজের মধ্যেই আছে অনেক প্রাচীন ভগ্নপ্রায় একটি শিবনারায়ণ মন্দির। এই মন্দিরেও নিয়মিত পুজো হয়, সেটা আমরা শিবের মাথায় তাজা ফুল ও বেলপাতা দেখে বুঝলাম। এই গ্রামটি ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ সময় আমাদের লেগেছিল। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একদম উপযুক্ত। শুধু লবণধার আর্ট ভিলেজ নয়, পুরো ভালকি মাচান গ্রামটাই ফটোগ্রাফির জন্য একটি সুন্দর জায়গা। এরপর আমরা চলে আসলাম মানকরের 400 বছরের পুরনো কবিরাজ বাড়িতে। এরপরেও আমাদের একটা দুটো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেসব জায়গায় যেতে পারিনি। এই মানকর কবিরাজ বাড়ির এটা বাইরের দৃশ্যটা, পেছন দিকের যে দেওয়ালগুলো এগুলো দেখা যাচ্ছে। আর এই কবিরাজ বাড়ির সাথেই কিন্তু ছিল এক সময়, এখনো আছে কিন্তু একটু ভেঙে চুরে গেছে, যে বিশাল সান বাঁধানো একটা বড় পুকুর। হঠাৎ করে আমাদের মেসেজ আসলো যে আমাদের ট্রেনের রুট চেঞ্জ হয়েছে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি বর্ধমান ফিরতে হতো। এখন আমরা চলে এসেছি মানকর কবিরাজ বাড়িতে। বাইরের থেকে বাড়িটা দেখলে প্রায় ভগ্নপ্রায় মনে হচ্ছিল, কেউ থাকে না এরকম লাগছিল। কিন্তু যখন ঘুরে পুকুরের পাশ থেকে আসলাম, তো ভেতরটায় ঢুকে দেখলাম যে নিচে কিন্তু লোকজন থাকে। আর এখানে নিচে ধানের কাজ করা হচ্ছে। সময়ের অভাবে আমরা পুরো বাড়িটাও ঠিক করে ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বর্ধমান ফিরতে হতো। এই কবিরাজ বাড়ির একজন মেম্বারকে আমরা পেয়েছি আমাদের সাথে। মাসিমা আছে একজন। তুমি কে হয় কবিরাজ বাড়ির, বলো? আমি বউ জমিদারদের বউ। জমিদারদের বউ। কত বছরের পুরনো এই জমিদার বাড়ি? 400 বছর। হ্যাঁ। আর খুব জমিদারি করতেন বর্ধমান মহারাজার। এখন এখানে কারা কারা থাকে? আমার দুটি ছেলে, দুটি বউ। আর সব কলকাতা বাড়ি করেছে, যে ওখানে চাকরি করে, চার্টার অ্যাকাউন্টেন্ট। সব সেটেলমেন্টে চাকরি চলে গেছে। আমরা আছি, আমার ছেলেরা এখানে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আসি, ট্রেন ধরবো। আর একদিন আসো, তোমার থেকে কথা বলবো আবার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শীতটা একটু পড়ুক, তখন আসবো আবার। আচ্ছা ঠিক আছে, শীতটা একটু পড়ুক।
সব বলে দেবো, ঘর এই দেখবি, বাড়ির ঢুকা অনেক মেলা দেখবি, history আছে। ঠাকুর আছে দুর্গাপূজার সময় দুর্গাপুজো হয় নাকি? হ্যাঁ, সব কাকু। দুর্গাপূজা, দুর্গা জগদ্ধাত্রী পূজা, পুজো, কালী কালী পূজা, পূজা, জগদ্ধাত্রী তাহলে পূজা, পুজোর সময় দুর্গা আসবো। পূজা, শোন, যে বাকি আমাদের কালী পূর্ণিমা, প্রতিষ্ঠা শিবরাত্রি। হয়েছে না, কাশি বেড়াতে গেছিল আমাদের একজন, সে রাস্তায় সব গরুগাড়ি লিখে খেয়ে নিবি গেছিল, সব। ভিড় ছিল, যখন ফেরার সময় একটা পাথরের শিলা পেয়েছিল, সেটা পাথরের শিলাটা নিয়ে এসেছিল, পরের দিন রাত্রেবেলায় ওরা তত্ত্ব দেয়, এই পাথরের আমাকে শিলাই মা করে পুজো। প্রতিষ্ঠা করে মা আনন্দ, এই আনন্দ ওইটা আমাদের, ওইটা দেবি? এবং গোটা মান করে না। ঐতিহ্য। ওইটা পুকুর আছে, এই আছে, দেখো গা, ঘুরবার যায়। আচ্ছা আচ্ছা, আপনি একদিন আসবেন, আমরা তাহলে দুর্গাপুজোর সময় আসছি, এখানে তাহলে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর দেখবো। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর। ভিড় হোক, ভিড়ের মধ্যেই দেখে যাব, ফাঁকায় ফাঁকায় আসতে। ভিডিওটি তাহলে এখানেই দেখবো, শেষ ফটো করছি। দেখতে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে ঠিক আছে, লাইক, মাঘ কমেন্ট, মাসে শেয়ার আসবো। করবেন ও মহারাজা চ্যানেলটি ঠাকুরকে সাবস্ক্রাইব ভালো করে করেছে, আমাদের গায়ে পাশে সব থাকবেন। দিয়েছে, অনেক ধন্যবাদ। সব লিখে নে। ঠিক আছে।